সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে যারা নিজেদেরকে দাবি করেন, সেই সমস্ত কান্ট্রিতে একটা মেজর সমস্যা বর্তমান সময়ে পপুলেশন গ্রোথ নিয়ে। পৃথিবীর অনেকগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলোতে আলট্রা লো পপুলেশন গ্রোথ। এটাকে আলট্রা লো বলার এই কারণ হচ্ছে যে সেখানে যে হারে পপুলেশনের দরকার তার থেকে বার্থ রেট অনেক বেশি কম। এর মধ্যে সাউথ কোরিয়া, জাপান অন্যতম। তো আমরা যেহেতু কানাডা ইমিগ্রেশন নিয়ে আলোচনা করি, কানাডাতেও এই সমস্যাটি সামনে চলে এসেছে এবং লোয়ার বার্থ রেটের কারণে কানাডাতে ইমিগ্রেশন বা পার্মানেন্ট রেসিডেন্সির যে প্রোগ্রামগুলো সেগুলোকে বাড়ানোটা আবারও কানাডার জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। আজকে অনেকগুলো তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সামনের বছরগুলোতে আবারও কানাডাকে অবশ্যই তার নিজের এক্সিস্টেন্সের জন্য ইমিগ্রেশন প্রোগ্রামের কোটা বাড়াতে হবে। ট্রুডো যেভাবে, আগের প্রধানমন্ত্রী ট্রুডো যেভাবে ইমিগ্রেশন বাজেট বাড়াচ্ছিলেন সেভাবে বাড়াতে হবে। তবে এখানে একটা কথা আছে, র্যান্ডমলি বাড়ানো যাবে না, বাড়াতে হবে তার টোটাল রিজিয়নকে বিভিন্ন সেক্টরে ভাগ করে কোন রিজিয়নে কোন প্রভিন্সে কী পরিমাণে শর্টেজ রয়েছে বা পপুলেশনের ব্যালেন্সটা কিভাবে করা উচিত তার আলোকে পলিসি নির্ধারণ করে ইমিগ্রেশন প্রোগ্রামগুলোকে কার্যকরী করতে পারলে তাহলেই কানাডার সমস্যার সমাধান হতে পারে। কারণ যখন পপুলেশন বেশি কমানো হচ্ছে তখন নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, আবার যখন বেশি বাড়ানো হচ্ছে ইমিগ্রেশন কোটাগুলো তখন আর এক ধরনের সমস্যা ক্রিয়েট হচ্ছে। তো এই উভয়ের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। তো অনেক দিন আগের একটা আলোচনা একটা গল্প বলেছিলাম, সেটারই একটু রিপিট করি যে বাস্তু সংস্থান একটা সিস্টেম রয়েছে যে হরিণ এবং বাঘের একটা অনুপাত একটা জঙ্গলের মধ্যে যখন থাকে, দেখা গেল যে হরিণের সংখ্যা যখন অনেক বেড়ে যায় তখন বাঘের সংখ্যাও আস্তে আস্তে বাড়তে থাকে। কী কারণে? বাড়তি হরিণ এবং হরিণ খেতে খেতে বাঘদের সংখ্যা, বাঘদের প্রজনন ক্ষমতা অনেক বেড়ে যায়। একটা সময় হরিণের সংখ্যা যখন কমে যায় তখন বাঘের সংখ্যা বেড়ে গেলে এর ফলে বাঘের সংখ্যাও ধীরে ধীরে কমতে থাকে। কী কারণে? যে খাদ্য সংকটে হরিণ যখন কমে যায় তখন খাদ্য সংকটে বাঘ মরতে থাকে, বেশি অল্প সময়ে বেশি পরিমাণে বাঘ মরতে থাকে। এইভাবে প্রাকৃতিক একটা ব্যালেন্স ঘটে। তো রিসেন্ট টাইমে গত 5 বছরে কানাডাতে ইমিগ্রেশন সেক্টরে অনেক আপ ডাউন হয়েছে। বিশেষ করে গত 2 বছরে কানাডা গভর্নমেন্ট অনেকভাবে এখানে কানাডাতে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা, পার্মানেন্ট রেসিডেন্টদের সংখ্যা কন্ট্রোল করার একটা বড় চেষ্টা করেছে এবং সেটা একটা ব্যাড ইফেক্ট পড়া শুরু হয়েছে কানাডার ইকোনমিতে এবং ওভারঅল সিস্টেমে, সেক্টরে। এগুলোই মূলত আজকে কথা বলবো। আমি এখান থেকেই আপনাদেরকে সাম আপ বা সামারি, সেটা হলো যে কানাডাতে ইমিগ্রেশনের কোটাটা আবারও বাড়াতে হবে খুব শীঘ্রই। কানাডা উইল নিড টু ইনক্রিজ ইমিগ্রেশন এগেইন, দি অনলি কোশ্চেন ইজ হোয়েন। তো এটা কখন কিভাবে হবে এই প্রশ্নেরও একটা অ্যান্সার আপনারা পেয়ে যেতে পারেন আজকের আলোচনার শেষে। তো কানাডার ইতিহাসে হিস্টোরিক পপুলেশন ডিক্লাইনের একটা ঘটনা ঘটেছে। 2025-এর যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট এবং 26-এ এটা চলমান রয়েছে। বিশেষ করে কনফেডারেশন কানাডা যখন গঠিত হয় তারপর থেকে এইরকম একটা ঘটনা বা একটা পরিস্থিতিতে খুব কমই পড়েছে। তারা এখানে একটা ডিভাস্টিং ইকোনমিক রেজাল্টের মধ্যে পড়েছে পপুলেশন কমে যাওয়ার কারণে। তো একটু আগে যে বাঘ আর হরিণের গল্পটা বললাম, এটার সাথে এই ধরনের ঘটনাই ঘটতেছে যে আপনার পপুলেশন কম বেশি বা বিশেষ করে ইমিগ্রান্টদের কম বেশি করার বিষয়টাতে 2024 সালে যখন ইকোনমিক প্রোগ্রামগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছিল তখন যে প্রেডিকশন করেছিল পলিসি মেকাররা তার থেকে অনেক কম এখানে তাদের জিডিপি কমে গেছে 1.7% মাত্র। তো যেটা কানাডার জন্য একটা চপেটাঘাত বলা চলে। এর ফলে তারা এখন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেছে। রিসেন্ট টাইমে একটা তথ্য এসেছে যে অ্যানুয়াল যে গ্রোথ রেট বা অ্যানুয়াল যে পপুলেশনের ইনক্রিমেন্ট সেটা যে কোনোভাবেই হোক না কেন এবং যে ডেথ রেট, তাতে দেখা যাচ্ছে যে প্লাস মাইনাস করে 781 জন বেশি ব্যক্তি মারা গেছে। এর ফলে কানাডাতে পপুলেশন, ওভারঅল পপুলেশন ডিক্লাইনের মধ্যে আছে। এটাই কানাডার এক্সিস্টেন্সের জন্য একটা প্রশ্ন নিয়ে এসেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের মধ্যে 24 সালের প্রজেকশন এবং 25 সালের অ্যাকচুয়াল রেজাল্ট এখানে তুলে ধরা হয়েছে। এখানে কোয়ার্টার বেস তথ্যগুলো এখানে চলে এসেছে। ওভারঅল এখানে দেখা যাচ্ছে যে 4,72,790 এখানে মানে মাইনাসে চলে গেছে।
এবং -25.8% অ্যারাইভালস ঘটেছে 2025 থেকে 26 সাল পর্যন্ত। এর একটা বড় ইম্প্যাক্ট পড়তেছে তাদের ইকোনমিতে। পার্ট 1, দি ইকোনমিক ড্যামেজ ওয়াজ ওয়ার্স দেন ইকোনমিস্ট প্রেডিক্টেড। অক্টোবর 2024-এ যখন কনফারেন্স বোর্ড অফ কানাডা এবং অক্সফোর্ড ইকোনমিক্স তারা একটা প্রজেকশন রিলিজ করেছিল যে ইমিগ্রেশন কাট ছাড় যেটা করা হচ্ছে এর ফলে যে সমস্যা সেখানেই দেখা যাচ্ছে যে এখানে তাদের জিডিপি রিডাকশনস 7.9 বিলিয়ন 2025-এ এবং এটা 16.2 বিলিয়ন হবে 2026-এ, উইথ ওভারঅল গ্রোথ স্লোয়িং টু অ্যারাউন্ড 1.5% অ্যানুয়ালি। তারপরে বিজনেস গ্রুপ যারা তারা এখানে দেখতেছি যে একটা ব্যাপক নেগেটিভ কনসিকুয়েন্স পড়তেছে ইকোনমিতে। ইকোনমিস্ট কশনড অ্যাবাউট রিস্ক, দে ওয়ার অল রং, দি ড্যামেজ ওয়াজ ফার ওয়ার্স। তো এখানে পপুলেশন কন্ট্রোল করা বা ইমিগ্রেন্টদের নন পার্মানেন্ট রেসিডেন্ট হোক বা পার্মানেন্ট রেসিডেন্ট হোক, এখানে যে একটা কন্ট্রোল, এটার ফলে একটা ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে কানাডার ইকোনমিতে। মোর অ্যালার্মিংলি, ফোর্থ কোয়ার্টার জিডিপি contracted to an annualized rate 0.6%, well below economist expectation of flat growth. তো এখানে স্ট্যাটিস্টিক্স কানাডার একটা রিপোর্ট রিলিজ হয়েছে যেটা আপনার এই ডিভাস্টেটিং ফিগারগুলো সামনে এনেছে। 27 ফেব্রুয়ারি 2026-এ তারা এই তথ্যগুলো প্রকাশ করেছে, রিভিলিং দ্যাট ইনভেন্টরি ড্রোডাউনস, ডিক্লাইনিং এক্সপোর্টস টু দি ইউনাইটেড স্টেটস অ্যান্ড collapsing residential investment overhelp. Whatever modest gains occurred in other source sectors. The Bank of Canada projections for 2026 are even grimmer. Under their central scenario, GDP growth will slow further to 1.1% in 2026. তো 2026 সালে জিডিপি গ্রোথ কিন্তু আরও কমে যাবে, 1.1%-এ নেমে আসবে। তো এইগুলোর কারণ হচ্ছে দি পপুলেশন কোলাপস। এখানে দেখুন 18 মার্চ 2026-এ স্ট্যাটিস্টিক্স কানাডা একটা তথ্য কনফার্ম করেছে যে এখানে 1,03,504 অর্থাৎ 0.2% এই লাস্ট কোয়ার্টার 2025-এ এখানে কমে গেছে। তারপরে হচ্ছে এখানে ওভারঅল 2025 সালে পপুলেশন ড্রপ বাই অ্যাপ্রক্সিমেটলি 102,000 people, marking the first annual population decrease since Confederation in 1867. তো 1867 সালের পরে এই 2025 সালে কানাডাতে আপনার ওভারঅল পপুলেশন 1,02,000 কমে গেছে, অ্যানুয়াল ইনক্রিমেন্টের জায়গায় ডিক্রিজ হয়েছে। বিটুইন অক্টোবর 24 জানুয়ারি 26 এখানে দেখা যাচ্ছে যে নন পার্মানেন্ট রেসিডেন্টের সংখ্যা এখানে কি পরিমাণে কমে গেছে দেখুন। আগে ছিল এটা 31,49,131, সেটা হয়ে গেছে 26,76,441। ক্যাটাস্ট্রফিক লস অফ 4,72,790 পিপল, অর্থাৎ 15% টেম্পোরারি রেসিডেন্ট পপুলেশন কমে গেছে। 3 ডিভাস্টেটিং ট্রেন্ডস ইমার্স। ন্যাচারাল পপুলেশন গ্রোথ টার্ন নেগেটিভ। তো যেমনটি শুনলেন যে 781 পিপল বেশি মারা গেছে, মানে জন্ম মৃত্যুর হারের তুলনায় নেগেটিভ হলো 781। তো এটা একটা অ্যালার্মিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে কানাডার জন্য। এখানে স্টাডি পারমিটের হোল্ডারদের সংখ্যা অনেক কমে গেছে, সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনি 25%, 28% অ্যারাইভাল কমে গেছে। ওয়ার্ক পারমিট হোল্ডার ফ্লোট, টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে যারা আছেন তাদেরও বিশেষ করে এখানে ক্রিটিক্যাল সেক্টরগুলোতে হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, ফুড সার্ভিস, তো এখানে অনেকের পারমিট রিনিউ হচ্ছে না, তারাও চলে যেতে বাধ্য হচ্ছেন। সেক্ষেত্রে মূলত কানাডায় ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে। দি রিয়াল ইকোনমিক টোল জিডিপি পারফরমেন্স অ্যাক্রস 2025। তো এখানে 2025-এর তাদের ইকোনমিক সিচুয়েশনটা তুলে ধরা হয়েছে। তাতে আমরা দেখেছি যে 1.7%-এ নেমে এসেছে তাদের জিডিপি গ্রোথ। তো এখানে ওভারঅল যে ঘটনাটা ঘটতেছে, পপুলেশন কমে যাওয়ার ফলে কনজিউমার কমে যাওয়ার ফলে বিজনেসের রেভিনিউগুলো কমে যাচ্ছে, এর ফলে লে অফের ঘটনা ঘটতেছে। তারপরে আবার ফার্দার কনজিউমার স্পেন্ডিং উইকনেস, তারপরে অ্যাক্সেলারেটিং ইকোনমিক ডিটোরিয়েশন। দিস নেগেটিভ ফিডব্যাক লুপ ওয়াজ আন্ডার এস্টিমেটেড বাই এভরি মেজর ফোরকাস্টার।
তো এই একটা নেগেটিভ ইম্প্যাক্ট শুরু হয়েছে কানাডার ইকোনমিতে। পার্ট 2, দি ডেমোগ্রাফিক টাইম বম ডিটোনেটেড ইন 2025। কানাডাস বার্থ রেট ক্রাইসিসটা এবার আপনারা দেখবেন যে কানাডাতে অ্যাকচুয়ালি পপুলেশন গ্রোথটাকে ঠিক রাখার জন্য কি পরিমাণে বার্থ রেট দরকার, 2.1% রিপ্লেসমেন্ট দরকার, সেখানে তাদের আছে মাত্র 1.33%। তো যেটা কানাডার জন্য খুবই খারাপ একটা অবস্থা। এটাকে বলা হচ্ছে আলট্রা লো ফার্টিলিটি। তো এটা শুধু কানাডাতে আছে তা কিন্তু না, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে কোরিয়াতে মাত্র 0.72 এবং জাপানে 1.26, অর্থাৎ কানাডা থেকেও খারাপ অবস্থা কোরিয়া এবং জাপানের। তো এই জন্যই মূলত সেই দেশগুলোতেও লোকের দরকার। দি ইমপ্লিকেশনস আর stark and irreversible. The population growth has ended. পোস্ট সেকেন্ডারি এডুকেশন মাল্টি-বিলিয়ন ডলার রেভিনিউ কোলাপস। তো সাম্প্রতিক সময়ে কানাডাতে আপনার স্টুডেন্টদের সংখ্যা কমে যাওয়ার ফলে তাদের এডুকেশন ইন্ডাস্ট্রিতে একটা বড় ধাক্কা লেগেছে। এর ফলে তাদের অনেক প্রতিষ্ঠানগুলো তাদের কর্মসংস্থান কমিয়ে আনতে বাধ্য হয়েছে, যেহেতু স্টুডেন্ট কমে গেছে, অনেক ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে। এর ফলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কানাডার ইকোনমিতে পড়তে যাচ্ছে, সেটার একটা তথ্য এই স্লাইডে আছে, আমরা পড়ছি না এটা। হেলথ কেয়ার সেক্টরে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। হেলথ কেয়ার ভ্যাকান্সিজ হ্যাড অলরেডি কোয়াড্রাপল বিটুইন 2015 অ্যান্ড 2023 ডিসপাইট হাই ইমিগ্রেশন। তো এখানে হেলথ কেয়ারে প্রচুর লোক সংকট। The sector depend critically on immigrant workers, nurses, potentially support workers, medical laboratory technicians, physicians, and dentists. Reduced immigration is intensifying and already dire situation. এখানে দেখুন হেলথ কেয়ার সেক্টরের পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার শর্টেজে চলে গেছে। হসপিটাল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ওয়েট টাইমস এখন বেড়ে যাচ্ছে লোক সংখ্যা কমে যাওয়ার কারণে। লং টার্ম কেয়ার ফ্যাসিলিটিস রিডিউসিং বেড ক্যাপাসিটি 10 to 15% ডিউ টু স্টাফ shortages. Rural and remote communities losing healthcare service entirely as foreign trained doctors and nurse depart. তো construction sector, the housing paradox depends. Immigration cuts were implemented to ease housing pressure by reducing demand, but construction worker, many of them temporary foreign worker or recent immigrants, left precisely when Canada need to build 3,90,000 হাউজিং তাদের বিল্ড করতে হবে 2030 সালের মধ্যে। কিন্তু যে ওয়ার্কার এখানে টেম্পোরারি ওয়ার্কার হিসেবে আসতেছিলেন তাদের পারমিটগুলো রিনিউ না হওয়ার কারণে অনেকেই চলে যেতে বাধ্য হচ্ছেন। এর ফলে কানাডাই অ্যাকচুয়ালি এখানে ক্রাইসিসের মধ্যে পড়তেছে। তাদের পার্লামেন্টারি বাজেট অফিসার এই তথ্যটা দিয়েছেন যে estimated immigration cuts will reduce Canada's 2030 housing shortfall by 5,34,000 units. 45% রিডাকশন হচ্ছে লোক সংখ্যা কমের কারণে। বাট কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন রিপোর্টস অ্যাকচুয়াল কনস্ট্রাকশন ইজ স্লোয়িং নট অ্যাক্সেলারেটিং। দি ইকুয়েশন ইজ সিম্পল। এখানে দেখুন যে কী ঘটনা ঘটতেছে। লোয়ার ইমিগ্রেশনের কারণে লেস কনস্ট্রাকশন লেবার, তারপরে স্লোয়ার বিল্ডিং এবং হাউজিং শর্টেজ পারসিস্ট ডিসপাইট লোয়ার ডিম্যান্ড। তো এই ধরনের একটা নেগেটিভ সমস্যায় পড়তেছে। হাউএভার দি স্পেন্ডিং ওয়াজ সাস্টেইনড প্রাইমারিলি বাই, এখানে দেখুন ইকোনমিক ক্ষেত্রে কি ঘটতেছে। লোয়ার ইন্টারেস্ট রেট, ব্যাংকের ইন্টারেস্ট রেট আগে ছিল 4.75, এখন 2.25, ফ্রিং আপ ডিসপোজেবল ইনকাম ফর ইনডেপ্টেড হাউজহোল্ডস, ডিক্লাইনিং সেভিং রেটস, শিফট টু ডোমেস্টিক স্পেন্ডিং। তো এই যে ক্রাইসিসগুলো তৈরি হয়েছে কানাডাতে, এর ফলে এখান থেকে মুক্তির জন্য প্ল্যান ওয়েতে কানাডাতে যে প্রভিন্সে যে ধরনের বা যে ক্যাটাগরির ম্যান পাওয়ার দরকার সেটাকে সাজিয়ে তাদের নতুন করে ইমিগ্রেশন প্ল্যানটা সাজাতে হবে। এখানে একটা প্রেডিকশন দেওয়া হয়েছে 2026 মাঝামাঝি তারা হয়তো যে প্রজেকশনে দিয়েছিল হাইস্ট লেভেলের তারা ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করতে বাধ্য। এখানে 2026-27 4 লাখ থেকে 4,20,000, accelerating to 4,50,000 থেকে 4,75,000 by 2028 to 2029, and potentially reaching 5 lakh to 5,50,000 by 2030 to 2032 as demographic pressures intensify. তো এই হলো অবস্থা। দি পাথ ফরওয়ার্ড, এই যে ইমিগ্রেশন সংখ্যা বাড়ানো হবে এগুলোকে সমন্বয়ের জন্য রিজিওনালি ডিস্ট্রিবিউটেড ইমিগ্রেশন সিস্টেমটা চালু করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ফার্স্ট অ্যাপ্রোচগুলোকে আরও স্ট্রং করতে হবে।
এরপরে রাইট কম্পোজিশনের কাজগুলো করতে হবে, এনফোর্সমেন্ট মেকানিজমগুলো বাড়াতে হবে। তারপর ফরওয়ার্ড লুকিং ডাটা, পলিসি ফ্লেক্সিবল, অ্যাবল টু অ্যাডজাস্ট টার্গেট কোয়ার্টারলি or semi-annually based on housing starts, labor market conditions, GDP growth, and regional capacity. The current policy population decline coupled with ultra-low fertility will devastate economic growth, worsen critical labor shortages, undermine tax revenues, and accelerate aging-related fiscal pressures. তো গভর্নমেন্টের যে পলিসি, কম ইমিগ্রেন্ট নিয়ে আসা, তারপরে টেম্পোরারি রেসিডেন্টদেরকে বের করে দেওয়া, এর ফলে তাদের যে লো বার্থ রেট সেটার সাথে এটা যুক্ত হয়ে পপুলেশন অনেক কমে যাবে এবং এর একটা ব্যাড ইম্প্যাক্ট নানাভাবে পড়বে, সেটা আপনারা বুঝতে পারলেন। The demographic clock is ticking, natural population is negative, the aging crisis accelerates, the economic pain mounts, every quarter of delay makes the inevitable reversal more disruptive and more costly. The reversal is coming, the only question is when. তো আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্যগুলো আমরা শেয়ার করলাম সেগুলো বিভিন্ন সোর্স থেকে নেওয়া, এখানে এই বিভিন্ন আর্টিকেল থেকে নেওয়া, এগুলোর সোর্স স্ট্যাটিস্টিক্স কানাডা, ব্যাংক অফ কানাডা, কনফারেন্স বোর্ড অফ কানাডা, টিডি ইকোনমিক্স, আরবিসি ইকোনমিক্স, অক্সফোর্ড ইকোনমিক্স, ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা, পাবলিকেশন অ্যাজ অফ এপ্রিল 2026। তো বিভিন্ন মাল্টি সেক্টর থেকে প্রাপ্ত তথ্যের আলোকে যে বিষয়গুলো আমরা দেখলাম, যারা কানাডাতে ইমিগ্র্যান্ট হওয়ার স্বপ্ন দেখছেন, আমাদের সাথে যারা যুক্ত আছেন, তাদেরকে বলবো যে নিজেদের দক্ষতা অভিজ্ঞতাগুলো বাড়াবেন। কিভাবে বাড়াবেন? ল্যাঙ্গুয়েজ টেস্টে বিশেষভাবে জোর দিন, বিশেষ করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটাকেই খুব ভালোভাবে জোর দিতে হবে। যদি যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কানাডাতে আসতে না পারেন, তাহলে স্টাডি পারমিট নিয়ে কানাডাতে আসতে পারেন। স্টুডেন্ট থেকে ওয়ার্কার এবং ওয়ার্কার থেকে পিআরে কনভার্ট হওয়ার সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন। এভাবে আপনাদের স্বপ্নগুলো পূরণ হতে পারে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।